নমস্কার। প্রশান্ত এসে গেছি ইস্টবেঙ্গল লাভার্সের নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সকলেই জানেন যে সুপার কাপ শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে, এবং আগামীকাল ইস্টবেঙ্গলের খেলা দিয়ে সুপার কাপ শুরু হবে। 4:30 থেকে মনে হয় ইস্টবেঙ্গলের খেলা আছে, 4:30 বা 5:30 থেকে ডেম্পো স্পোর্টসের সঙ্গে। আবার অনেক দিন পরে ডেম্পো স্পোর্টসকে ভারতবর্ষের ফুটবলের মূল স্রোতে ফিরে আসতে থেকে ভালো লাগছে। এটাও একটা কর্পোরেট টিম ছিল, কিন্তু উঠে গিয়েছিল। আবার নতুন করে ডেম্পো স্পোর্টস আসছে ভারতীয় ফুটবলে। এটা একটা খুব ভালো একটা দিক এবং ভালো বিজ্ঞাপন বলতে গেলে ভারতীয় ফুটবলের জন্যে। তো তো এই প্রসঙ্গে ইস্টবেঙ্গলের যে খেলা সেটা প্রসঙ্গে, এবং ইস্টবেঙ্গল 3 দিন আগেই গোয়া পৌঁছে গেছিলো। সেখানে গিয়ে ইস্টবেঙ্গলের কী অভিজ্ঞতা হচ্ছে সব জিনিসই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। প্রথমে আসি যে ইস্টবেঙ্গল সোমবার কিন্তু রওনা দিয়ে দিয়েছিল গোয়ার উদ্দেশ্যে, যাতে কিছুদিন আগে পৌঁছে গোয়ার যে মানে অ্যাটমসফিয়ার বা ওখানের যা ওয়েদার কন্ডিশনের সঙ্গে প্লেয়ারদের ফিট করে নেওয়া। এটা আমি বলবো একটা খুবই একটা ভালো গুরুত্বপূর্ণ দিক, এবং ম্যানেজমেন্ট একটা খুব ভালো ডিসিশন নিয়েছেন এটা, যে আগের থেকে পৌঁছে গিয়ে সেখানের পরিবেশের সঙ্গে প্লেয়ারদের মানিয়ে নিতে সাহায্য করবে যাতে। কেন আমরা সকলেই জানি যে গোয়া একটু কি বলবো, ওখানের যে ওয়েদার একটু গরম থাকে সব সময়, যেহেতু ওখানে ক্লাইমেটিক ওয়েদারটা একটু অন্যরকম। ওখানে সমুদ্রে বেশি, ওখানে অনেক বেশি সি বিচ রয়েছে। সেই দিক থেকে ওখানে ক্লাইমেটটা একটু অন্যরকম হয়, যেটা বম্বেতেও আমরা দেখতে পাই বা চেন্নাইতেও দেখতে পাই। তো একদিক থেকে বলবো ম্যানেজমেন্ট কিন্তু একটা খুবই ভালো পদক্ষেপ নিয়েছে বলবো, যে টিমকে অনেক দিন আগে পাঠিয়ে দিয়ে সেখানের ওয়েদারের সঙ্গে অ্যাকাস্টম হয়ে যাওয়া। তো এখন ইস্টবেঙ্গল গিয়ে কিন্তু আমরা যেটা শুনতে পাচ্ছি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং সেটা নিয়ে কিছু দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা যেটা জানতে পারলাম যে যে প্র্যাকটিসের জন্যে যে পর্যাপ্ত, যেটা একটা মিনিমাম একটা গ্রাউন্ড দেওয়া দরকার, সেটাও নাকি ইস্টবেঙ্গল ক্লাবকে দেওয়া হয়নি। এটা আয়োজক সংস্থারই এটা ব্যবস্থা করে দেওয়া। বক্তব্য হচ্ছে যে এতগুলো টিম নিয়ে একটা প্রতিযোগিতা হচ্ছে, সেখানে যদি ইনফ্রাস্ট্রাকচার ঠিক না থাকে বা প্র্যাকটিস গ্রাউন্ড ঠিকঠাক না দিতে পারে, তাহলে সেই টুর্নামেন্ট করার কোনো মানেই হয় না। এটা আমার মতামত। তাহলে কি দরকার ছিল গোয়াতে করার? তাহলে তো উড়িষ্যাতে করতে পারতো বা বাংলাতে করতে পারতো। যদি একটা মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার না দিতে পারে, তাহলে সেই ফুটবল খেলিয়ে তো লাভ নেই। এইদিকে আপনারা একটা আইএসএল টুর্নামেন্ট করেন এত কোটি কোটি টাকা খরচা করে, হ্যাঁ, এত ভালো ভালো বিদেশি আনা হয়, এত ফরেন কোচ আনা হচ্ছে, একটা আলাদা ঘরানা তৈরি করে দিয়েছেন আইএসএলের জন্যে। আর সেখানে একটা সুপার কাপ খেলতে যাওয়ার জন্য আপনারা একটা মিনিমাম একটা মাঠের ব্যবস্থা করতে পারছেন না। শুনেছি ইস্টবেঙ্গল ক্লাব নাকি নিজস্ব উদ্যোগে নিজে ভাড়া করে কোনো মাঠ তারা নিয়েছেন, এমনকি সেই মাঠে জলের ব্যবস্থাও এআইএফএফ করে দিতে পারছে না। যে কী করুণ অবস্থা আমাদের ফুটবল ফেডারেশনের, মানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের ফুটবল ফেডারেশনটা। এবং সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভারতবর্ষের ফুটবলের পারফরমেন্সটা। হ্যাঁ, আপনি যদি একটা টুর্নামেন্ট করতে গিয়ে একটা মিনিমাম যেটা রিকোয়ারমেন্ট সেটাই যদি আপনি প্রোভাইড করতে না পারেন, তাহলে সেই টুর্নামেন্ট করার আমার মনে হয় না কোনো যৌক্তিকতা আছে। ইস্টবেঙ্গল ক্লাবকে শুনেছি মাঠ ভাড়া করতে হয়েছে নিজেদের উদ্যোগে, কারণ যে মাঠ দেওয়া হয়েছিল সেই মাঠ নাকি প্র্যাকটিসের জন্য উপযুক্ত না, লম্বা লম্বা ঘাস, এবং সেখানে চোট পাওয়ার প্রবণতা অনেক বেশি থাকবে প্লেয়ারদের। অবভিয়াসলি আমরা এত দামি প্লেয়ার আমরা সই করিয়েছি, বিদেশি বলুন স্বদেশি বলুন, এত টাকা দিয়ে সই করানো হয়েছে। আর যেখানে ইস্টবেঙ্গল ক্লাবের এবার চোট আঘাত সমস্যা সেইভাবে নেই, তো সেখানে কেন এমন একটা মাঠে আমরা প্র্যাকটিস করতে যাব যেখানে চোট পাওয়ার প্রবণতা বেড়ে যাবে? তো এটা আলটিমেটলি তো ভুগতে হবে ইস্টবেঙ্গল ক্লাবকে। এখানে তো এআইএফএফ বা অন্য কাউকে এটা নিয়ে ভুগতে হবে না। এটা যদি কোনো রকম কিছু হয়, প্লেয়ারদের চোট আঘাত বলুন যাই বলুন, তার জন্য ভুগতে হবে ইস্টবেঙ্গল ক্লাবকেই। তো সেই দিক থেকে আমি বলবো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট খুব একটা ভালো ডিসিশন নিয়েছে, যে নিজেদের উদ্যোগে নিজেদের পয়সা খরচা করে একটা প্র্যাকটিস করার মতো একটা মাঠ তারা জোগাড় করেছে। এবং আমি যা ফটো দেখলাম, মানে প্র্যাকটিস সেশনের যে ফটো আমি দেখতে পেলাম, সেটাও যে খুব বাহাদুরি একটা মাঠ সেটাও না। এর থেকে আমাদের যেসব মাঠে ইস্টবেঙ্গল ক্লাব প্র্যাকটিস করে তার থেকে কিন্তু অনেক অনেক ভালো মাঠ, কোয়ালিটির মাঠ।
তো সেদিক থেকে দেখতে গেলে এটা খুবই লজ্জাজনক ঘটনা ভারতীয় ফুটবলের জন্য, যে একটা টুর্নামেন্ট করা হচ্ছে তার প্র্যাকটিস গ্রাউন্ড দিতে পারছে না, প্রোভাইড করতে পারছে না, এবং মিনিমাম যেটা দরকার জল, সেই জলেরও ব্যবস্থা করতে পারছে না আয়োজক সংস্থা AIFF। তো সত্যি এমন সংস্থার প্রতি ধিক্কার জানাই, এবং এই যে অপদার্থ অকর্মণ্য সব কর্মকর্তা এখানে বসে আছেন, আমি চাই এদের ইমিডিয়েট অপসারণ করা দরকার এবং নতুন করে ভাবা দরকার, নাহলে কিন্তু ভারতীয় ফুটবল মানে 1 ইঞ্চিও এগোবে না। তো সেদিক থেকে দেখতে গেলে এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যে ডিসিশনগুলো নিয়েছে সেটা একদম সদর্থক, এবং নিজেদের কিছু পয়সা খরচা হলেও আমি মনে করি এটা টিমের পক্ষে খুব ভালো হবে, এবং আমরা চোট মুক্ত হয়ে প্রথম ম্যাচ খেলতে নামবো। হ্যাঁ, তো কিছুদিন আগে আমাদের কর্মকর্তা ও শীর্ষকর্তাও বলেছেন যে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে। তো আমরা যেটা জানতে পারছি এটা কিন্তু সত্যি বিমাতৃসুলভ আচরণের মতোই হচ্ছে। প্রথমত প্র্যাকটিস গ্রাউন্ড দেওয়া হলো না, নিজেদের প্র্যাকটিস গ্রাউন্ড পয়সা খরচা করে নিতে হলো, জলের ব্যবস্থা করতে হলো। তারপরও যেটা আরও বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের যে মাঠে খেলা দিচ্ছে এবং আমাদের গ্রুপের আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী যে মাঠে খেলা দিচ্ছে দুটো ডিফারেন্ট। আমাদের যে মাঠে খেলা দিচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে যে মাঠে, সেটা অনেক অনেক ভালো মাঠ, প্রথম কথা। এবং আরেকটা সুবিধে দেওয়া হচ্ছে যে আমরা প্রথম ম্যাচ খেলতে নামবো, তারপরে তারা ম্যাচ খেলতে নামবে। এটা গ্রুপ ভিত্তিকে কিন্তু এটা অনেক অনেক একটা ডিফারেন্স করে দেয়। কেন, ধরুন আমার খেলা দেখে যদি আমার অপোনেন্ট টিম খেলতে নামে, তারা কিন্তু অনেক অ্যাডভান্টেজ নিয়ে খেলতে নামছে। কেন, এই গ্রুপ থেকে দুটো টিমের মধ্যে যে কোনো একটা টিম কোয়ালিফাই করবে, আইদার ইস্টবেঙ্গল না হলে মোহনবাগান সুপার জায়ান্ট। তো সেক্ষেত্রে একটা টিমকে এইভাবে অ্যাডভান্টেজ দিয়ে দেওয়া হচ্ছে। ধরুন ইস্টবেঙ্গল খেলতে নামলো, ইস্টবেঙ্গল ম্যাচটা 3 গোলে জিতলো, তারপরে মোহনবাগান খেলতে নামছে, তারা দেখে শুনে খেলতে নামছে যে ওরা যদি 3 গোলে যেতে আমাদের এর থেকে 1 গোল দিয়ে বেশি দিয়ে নামতে হবে। এটা যদি এক সময় খেলাটা দিত তাহলে কিন্তু এই জিনিসটা হতো না এবং একটা ফেয়ার প্লে হতো। এবং একটা না, প্রত্যেকটা ম্যাচ গ্রুপ লিগের কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ ছাড়া আর যে দুটো ম্যাচ হতে যাচ্ছে, দুটো টিম যে দুটো আলাদা টিমের সঙ্গে খেলবে, সব জায়গায় কিন্তু একই করা হচ্ছে, আমরা আগে খেলবো এবং আমাদের খেলার ফলাফল দেখে আমাদের যে অপোনেন্ট, আমাদের যে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব, তারা খেলতে নামবে। তো এটা কি একটা অ্যাডভান্টেজ দিয়ে দেওয়া হলো না? এই বিমাতৃসুলভ আচরণ কেন করা হচ্ছে, দিনের পর দিন করা হচ্ছে, এবং এটা কিন্তু একজনের ব্যক্তিগত ক্ষমতার জোরে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে, এবং এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য খুব একটা ভালো বিজ্ঞাপন হচ্ছে না। কেন, সবাই আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে আমি একটা ক্লাবকে একটু বেশি বেনিফিট দিয়ে দিচ্ছি। এবং আমি ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের বা অফিসিয়ালদের আরও একটা ধন্যবাদ দিতে চাই যে তারা কিন্তু এই সুপার কাপ খেলতে যাওয়ার আগে কোনো রকম শর্ত আরোপ করেনি। হ্যাঁ, আসলে ইস্টবেঙ্গল ক্লাবটা যেই সংগ্রামের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, কেন সংগ্রামের আরেক নাম হচ্ছে ইস্টবেঙ্গল, তো ইস্টবেঙ্গল ক্লাবটাই প্রতিষ্ঠিত হয়েছে সংগ্রামের মধ্যে থেকে। তো আমরা খেলবো, খেলে প্রতিবাদ করব, আমরা না খেলার আগে প্রতিবাদটা করব না। হ্যাঁ, সেটা কিন্তু আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, যার জন্যে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু নিজস্ব টাকায় মাঠ ভাড়া করে, নিজস্ব টাকায় জলের ব্যবস্থা করে প্র্যাকটিসের ব্যবস্থা করেছে। হ্যাঁ, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে যে কোনো রকম কাঁদুনি না গিয়ে, হ্যাঁ, যে না আমরা খেলবো কিন্তু আমাদের এই মাঠ দিতে হবে, আমাদের এই সময় খেলা দিতে হবে। এই যে জিনিসগুলো, এই জিনিসের মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব ঢোকে না। এটা আমরা বরাবরই দেখে আসছি যে একটা খেলা, সেই খেলাটাকে খেলার মতো করে একটা স্পোর্টিং স্পিরিট থেকে খেলতে হয়। হ্যাঁ, খেলার আগে আমি বলবো যে না আমাকে কিশোর ভারতীতে খেলা দিতে হবে, নাহলে আমি খেলবো না। খেলার আগে বলতে হবে না আমাদের নিজের মাঠে আমাকে খেলা দিতে হবে, নাহলে আমি খেলবো না। হ্যাঁ, এই যে শর্ত চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই শর্ত কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব এখনও চাপায়নি। এখনও পর্যন্ত আমি দেখিনি যে ইস্টবেঙ্গল ক্লাব এই ধরনের কোনো শর্ত চাপিয়ে কোনো টুর্নামেন্টে খেলতে নামছে। তো এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে, এবং এই ইস্টবেঙ্গলকেই আমরা চিনি এবং সংগ্রামের মধ্যে থেকেই আমরা কিন্তু এগিয়ে চলি, এবং আমরা কিন্তু আমাদের যে অধিকারটা সেটা কিন্তু আমরা ছিনিয়ে নিই। তো এবার আসি আগামীকালের ম্যাচ প্রসঙ্গে, যে কী রকম টিম হতে পারে বা আমাদের কী রকম টিম হওয়া উচিত।
দেখুন সুপার কাপে একটা বেনিফিট হচ্ছে যে 6 জন বিদেশিকে নিয়ে একটা টিম গড়া যাবে ফার্স্ট 11-এ, যেটা অন্যান্য টুর্নামেন্টে থাকে না। তো এটা কিন্তু আমি মনে করবো ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে একটা খুব প্লাস পয়েন্ট একটা, কারণ আমাদের 6 জন বিদেশি এবার খুব ভালো বিদেশি, এবং কোচকে অনেক চিন্তা ভাবনা করে টিম নামাতে হচ্ছিল এতদিন যে কোন চার বিদেশিকে ফার্স্ট 11-এ রাখবে, কিন্তু এই টুর্নামেন্টে কিন্তু সেই প্রবলেমটা হবে না কোচের। সেই দিক থেকে 6 জন বিদেশিকেই প্রথম ফার্স্ট 11-এ রাখতে পারবে, এবং আমি মনে করি এই অ্যাডভান্টেজটা ইস্টবেঙ্গলের নেওয়া উচিত। সেদিক থেকে দেখতে গেলে আমি বলবো যে ইস্টবেঙ্গল ক্লাবের যে টিমটা হওয়া উচিত কালকের ম্যাচের জন্যে, সেটা এই রকমের হওয়া উচিত। গোলে প্রফেসর গিল থাকবেই অবভিয়াসলি, রাইট ব্যাকে রাকিব, এবং রাইট স্টপার ব্যাকে থাকবে সিভিলে, লেফট স্টপার ব্যাকে থাকবে আনোয়ার আলী, এবং লেফট ব্যাকে থাকবে অবশ্যই জয়গুপ্তা। এখানে অন্য কোনো অপশান না খোঁজাই ভালো। এটা গেল ডিফেন্সের পার্ট। এবার আমি যদি মাঝ মাঠে আসি, আপনারা বরাবরই জানেন যে আমাদের কোচ 3 জন ফরেন মিডফিল্ডারকে নিয়ে খেলতে ভালোবাসেন। উনি মাঝ মাঠটাকে দখল করে তারপরে খেলাটার রাশটা নিজের হাতে নিতে ভালোবাসেন। সেই দিক থেকে দেখতে গেলে 3 জন বিদেশি থাকবে আমাদের মিডফিল্ডে, মিগুয়েল, রাশিদ এবং সাউল ক্রেসপো। এইবার আসি আপ ফ্রন্টে কিন্তু যে যদি আমরা 6 জন বিদেশি খেলাতে চাই, তাহলে আপ ফ্রন্টে একটু বদল ঘটাতে হবে আমাদের কোচকে। সেক্ষেত্রে আমি বলবো হামিদ আদাদ কিন্তু লেফট উইং পজিশনেও খেলতে পারেন। ওনার যা আমরা ডিটেলস প্রোফাইল দেখলাম, সেখানে কিন্তু সেকেন্ড স্ট্রাইকার, ফরওয়ার্ড মানে মেন স্ট্রাইকার প্লাস লেফট উইং পজিশনেও ওনার খেলার অভিজ্ঞতা আছে, এবং ওনার ভিডিও ক্লিপিংস থেকেও আমরা দেখেছি যে উনি কিন্তু লেফট উইং বরাবর থেকে দৌড় দিচ্ছেন এবং সেই পজিশনে উনি খেলছেন। সেদিক থেকে আমি বলবো আপফ্রন্টে যদি রাখতে হয় 3 জনকে, লেফট উইংয়ে রাখতে হবে হামিদ আদাদকে, রাইট উইংয়ে রাখতে হবে অবশ্যই বিপিন সিংকে, এবং সেন্টার ফরওয়ার্ডে রাখতে হবে আমাদের হিরোশি ইবুসুকিকে। তো এটা মোটামুটি ফার্স্ট 11 হলে আমার মনে হয় একটা প্রপার 11 হবে, এবং 6 জন বিদেশিকে নিয়ে ইনক্লুড করে খেলানো উচিত। এটা আমার পার্সোনাল মতামত। যে বেনিফিটটা বা যে অপরচুনিটি তুমি পাচ্ছ, সেটাকে প্রথম থেকেই তুমি ইউটিলাইজ করো, এবং প্রথম ম্যাচ থেকেই এই 6 বিদেশিদের মধ্যে একটা বোঝাপড়া গড়ে তোলাই আমার মনে হয় লক্ষ্য হওয়া উচিত আমাদের কোচের, এবং সেই হিসেবেই টিমটা নামাবে বলে আমি মনে করছি। এবং এই টিমে যদি 6 জন বিদেশি খেলে, আমি মনে করব আপনারা কিন্তু একটা অন্য ইস্টবেঙ্গলকে দেখতে পাবেন। এতদিন আমরা যে খেলাটা খেলেছি, অবশ্যই এবছর আমরা খুব ভালো ফুটবল উপহার দিচ্ছি, এবং আমাদের এবছরের অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের কোনো চোট আঘাত নেই, কোনো প্লেয়াররা চোটের কবলে পড়েনি যারা ফার্স্ট 11-এ আছে। 2-1 জন আছে যারা রিহ্যাবে আছে, রামসাঙ্গা থেকে শুরু করে আরও কয়েকটা প্লেয়ার। কিন্তু ভালো দিক হচ্ছে যে আমাদের ফার্স্ট 11 বা রিজার্ভ টিম বলতে গেলে যারা সাবস্টিটিউট হিসাবে আছে, সেইভাবে কিন্তু চোটের কবলে কেউ নেই। এটা কিন্তু খুব প্লাস পয়েন্ট, এবং এটা যতদিন ধরে ইস্টবেঙ্গল ক্লাব এই আইএসএলে খেলছে, এই বছরই আমরা কিন্তু এই ইস্টবেঙ্গলকে আমরা দেখতে পাচ্ছি, এবং এই কৃতিত্ব অবশ্যই আমাদের কোচ অস্কার বুজন এবং আমাদের যে টেকনিক্যাল ডিরেক্টর হয়ে এসছেন থাংবই সিংকে দিতেই হবে। আরেকটা প্লাস পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের এবার প্লেয়ারদের মধ্যে ফিটনেস, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ফিটনেসের চূড়ান্ত পর্যায়ে আছে, এবং আমি মনে করি 120 মিনিটও খেলে দিতে পারে। বিপিন বলুন, এডমুন্ড বলুন, যেইভাবে এরা বল চেস করছে, আমি ডার্বিতে দেখেছিলাম একটা জায়গাতে যেখানে এডমুন্ড তাড়া করে আসছে বিপক্ষের সাইডলাইন থেকে, লেফট ব্যাক যেখানে দাঁড়ায় সেখান থেকে দৌড় মেরে এসে সুভাশিস বোসকে সে তাড়া করছে, এবং সে কিন্তু এসে বলটা ক্লিয়ার করলো। মানে ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে গেলে অতটা দৌড়ে এসে একটা প্লেয়ার বল ক্লিয়ার করতে পারে। তো সেই দিক থেকে দেখতে গেলে আমি বলবো এবার ইস্টবেঙ্গল কিন্তু প্রথম থেকেই একটু অন্য ইস্টবেঙ্গলকে আমি দেখতে পাচ্ছি, ফিটনেসের দিক থেকে এবং চোট আঘাতের দিক থেকে চোট মুক্ত এবং ফিটনেস সমৃদ্ধ একটা টিম, এবং আমি আশা করব ইস্টবেঙ্গল কিন্তু সুপার কাপে খুবই ভালো ফুটবল উপহার দেবে। এবং দেখুন, যে কোনো ম্যাচ জিততে গেলে একটা লাক ফ্যাক্টর তো থাকবেই, সেই লাক আমি আশা করব এই লাক ফ্যাক্টরটা এবার ভগবান আমাদের সঙ্গে দেবে, এবং আমরা সুপার কাপে খুবই ভালো রেজাল্ট করব।
তো প্রথম টিম হিসাবে আমি তো আপনাদের আমার আমার হিসেব অনুযায়ী টিম হওয়া উচিত সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কি কেমন লাগছে সেটা আপনারা ফিডব্যাক বলুন, আপনারা জানান যে আপনাদের হিসেবে কি ফার্স্ট 11 হওয়া উচিত। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আমি মনে করি এই টিমটা যদি নামানো হয় ইস্টবেঙ্গল প্রচণ্ড দাপটের সঙ্গে ফুটবল খেলে কিন্তু একটা ভালো রেজাল্ট দেবে। কিন্তু দুঃখের বিষয় আরেকটা হচ্ছে যে যেটা শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের খেলা নাকি লাইভ দেখানো হবে না। এটাও কিন্তু একটা বিমাতৃসুলভ আচরণের মতো করা হচ্ছে। ইস্টবেঙ্গল ক্লাব ভারতবর্ষের অন্যতম, ভারতবর্ষ কেন ইন্টারন্যাশনালি অন্যতম একটা জনপ্রিয় ক্লাব। সেই ক্লাবের খেলা যদি এইভাবে না দেখতে পায় সমর্থকরা, এর থেকে বেদনার কিছু হতে পারে না। তো এর জন্যে দায়ী, একমাত্র দায়ী এই অকর্মণ্য অপদার্থ এই এআইএফএফের সব কর্মকর্তাগণ। তারা ইচ্ছে করেই এই জিনিসটা করেছে কিনা বুঝতে পারছি না। কেন যেই সব খেলা দেখানো হবে এবং যেই টিমের খেলানো হবে সেটা আমরা অবশ্যই বুঝতে পারছি এদের পেটুয়া ক্লাবগুলো যারা এদের কথা মতো চলে বা এফএসটিএল এর যে ঘনিষ্ঠতম যে টিমগুলো সেই টিমের খেলারই এরা দেখাতে যাচ্ছে। মোহনবাগান বলুন, বেঙ্গালুরু বলুন, মুম্বাই এফসি বলুন, এফসি গোয়া বলুন, এদের খেলা দেখানো হবে, কিন্তু বাদবাকি যে টিমগুলো তাদের খেলা দেখানো হবে না। এই বিমাতৃসুলভ আচরণ কেন কেন আপনারা এই ধরনের মানে ব্যবহার করছেন এবং নিজেদেরকে মানে পয়েন্ট আউট করছেন নিজেদের দিকে? মানে এটা আমার ভবিতব্য হচ্ছে না। যদি আপনি দেখান পুরো টুর্নামেন্টই দেখান, আর যদি না দেখান কিছুই দেখাবেন না। কেন অনলি 4টে টিমকে বেছে নিয়ে তাদের খেলা দেখানোর ব্যবস্থা করছেন আর বাদবাকি টিমগুলোকে আপনারা ব্রাত্য করে রেখে দিয়েছেন? এটা ধিক্কার জানাই আপনাদের। আপনাদের এই ধরনের মানে কি বলবো মেন্টালিটি কি করে আসছে আমরা সেটাই অবাক হয়ে যাচ্ছি। যেখানে ইস্টবেঙ্গলের মতো একখানা এত লিগাসি সমৃদ্ধ 100 বছরের পুরনো কোটি কোটি সমর্থক সমৃদ্ধ একটা ক্লাবের খেলা আপনারা দেখাতে পারবেন না, বা আমি বলবো দেখাচ্ছেন না ইচ্ছে করে। এটা আমাদের বঞ্চিত করছেন এবং এটা এই স্পর্ধাটা আপনারা কি করে পারছেন, কোথার থেকে পাচ্ছেন এটা বুঝতে পারছি না। এটা যে সত্যি বিমাতৃসুলভ আচরণ হচ্ছে এটা কিন্তু আপনারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তো এরপরে আর একটা ছোট্ট একটা মানে কথা বলে আমি শেষ করব। সেটা হচ্ছে যে কিছুদিন ধরে ইস্টবেঙ্গল ক্লাবে একটা প্রবলেম দেখা দিচ্ছিল একজন সাপোর্টিং স্টাফের সঙ্গে কোচের। সেটা নিয়ে অনেক জল গড়িয়েছে, এখন আপাতত সেটা ধামাচাপা পড়েছে। কিন্তু কথাটা সেটা না, কথাটা হচ্ছে যে সেটা নিয়ে পড়শি ক্লাবের একজন একটু মানে আমাদের একটু অ্যাডভাইস দিতে আসছেন যে এটা ওদের আভ্যন্তরীণ ব্যাপার, ওদের মিটিয়ে নেওয়া উচিত। দাদা, আপনারা নিজেদের সমস্যাটা মেটান না। নিজেদের প্লেয়াররা এইভাবে মার খাচ্ছে, আপনার মানে সমর্থকদের আপনারা কুকুর বিড়ালের মতো ব্যবহার করছেন। আগে সেই দিকটা দেখুন না, আমাদের দিকটা না দেখলেও ভাববে চলবে। আমাদের কর্মকর্তারা যথেষ্ট বুদ্ধিমান এবং যথেষ্ট পারদর্শী, তারা এই জিনিসটা ঠিক ট্যাকেল করে নেবে। আপনার কাছে অনুরোধ, প্লিজ, আপনাকে তো জিজ্ঞাসা করা হয়নি, আপনাদের এত প্রবলেম চলছে ক্লাবে, মারামারি কাটাকাটি কত কিছু হচ্ছে, কোথাও আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে কোনো শিষ্যকতা বলুন, কোনো আমাদের যে রূপক সম্পাদক আছেন বা আমাদের প্রেসিডেন্ট লোহিয়া সাহেব, তারা কি কখনো আপনাদের ক্লাব নিয়ে কোনো আলোচনা করেছে বা কোনো রকম কথাবার্তা বলেছে? তো আপনি কেন এত গায়ে পড়ে এত ঝগড়া করতে আসেন আমার মাথায় ঢোকে না। যে সব কথাতে আপনাকে ইস্টবেঙ্গলকে টেনে আনতে হবে, মানে নিজে হালে পানি পাচ্ছেন না, হ্যাঁ, নিজে জায়গা মতো নিজের অধিকারটা ফলাতে পারছেন না, যার ফলে সংবাদ মাধ্যমে থাকতে হবে, প্রচারে থাকতে হবে বলে ইস্টবেঙ্গলকে নিয়ে আপনার যত মাথা ব্যথা, এটা আপনি করার দরকার নেই আপনার। আমরা দর্শকরা, আমাদের সাপোর্টাররাই এনাফ। হ্যাঁ, আমরা প্রতিবাদ করতে জানি, আমরা প্রতিবাদ করে এসছি। যেটা ভুল সেটাকে ভুল বলেছি, আর যেটা ঠিক সেটাকে আমরা ঠিক করেছি। এবং অতএব আপনার বসে থেকে কোনো রকম জ্ঞান না দেওয়াই আমার মনে হয় ভালো। হ্যাঁ, আপনি নিজেদের ক্লাবটাকে দেখুন কিভাবে বাঁচাবেন, নিজেদের সমর্থকদের কথা ভাবুন, তারা কিভাবে আপনারা খুশি করবেন সেটা আপনারা ভাবুন। আপনারা যেটা ভেবেছিলেন যে কোনো রকমে একটা ট্রফি জিতলেই সমর্থকরা চুপ হয়ে যাবে, আমার মনে হয় না সমর্থকরা চুপ করে আছে। তারা কিন্তু যথেষ্ট এখনও তাদের মধ্যে ক্ষোভ আছে এবং তারা যে 9 দফা না 10 দফা দাবি দিয়েছে আপনি সেটা নিয়ে ভাবুন।
আমাদের এই ছোট্ট একটা ঘটনা নিয়ে আপনি না ভাবলেও চলবে। এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে নিজে প্রচারে থাকার জন্য বারবার ইস্টবেঙ্গল ক্লাবকে হাতিয়ার করবেন না। হ্যাঁ, নিজে থাকতে হলে নিজে বক্তব্য রাখুন, নিজের ক্লাবকে নিয়ে বক্তব্য রাখুন, সেটা মনে হয় আরও ভালো হবে। হ্যাঁ, তো অতএব আপনার কাছে বিনীত অনুরোধ, ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে আপনাকে অত চিন্তিত হতে হবে না। অনেক লোক আছে চিন্তা করার জন্যে। হ্যাঁ, তো আপনি একটু চিন্তা কম করলে মনে হয় আমাদের ভালো হয়। তো আজকের ভিডিওটা এইটুকুনি। নমস্কার, আপনারা সকলে ভালো থাকবেন।